ছেলেবেলা, পর্ব 11। খাঁচায় পাখি পোষার শখ তখন ঘরে ঘরে ছিল। সবচেয়ে খারাপ লাগতো পাড়ায় কোনো বাড়ি থেকে পিঞ্জরেতে বাঁধা কোকিলের ডাক। বউ ঠাকুরন জোগাড় করেছিলেন চীন দেশের এক শ্যামা পাখি। কাপড়ের ঢাকার ভিতর থেকে তার শীষ উঠত ফোয়ারার মতো। আরও ছিল নানা জাতের পাখি, তাদের খাঁচাগুলো ঝুলত পশ্চিমের বারান্দায়। রোজ সকালে একজন পোকাওয়ালা পাখিদের খাবার জোগাতো। তার ঝুলি থেকে বেরোতো ফড়িং, ছাতুখোর পাখিদের জন্য ছাতু। জ্যোতি দাদা আমার সকল তর্কের জবাব দিতেন, কিন্তু মেয়েদের কাছে এতটা আশা করা যায় না। একবার বউ ঠাকুরের মর্জি হয়েছিল খাঁচায় কাঠ বিড়ালি পোষা। আমি বলেছিলুম কাজটা অন্যায় হচ্ছে। তিনি বলেছিলেন গুরুমশাইগিরি করতে হবে না। একে ঠিক জবাব বলা চলে না, কাজেই কথা কাটাকাটির বদলে লুকিয়ে দুটি প্রাণীকে ছেড়ে দিতে হলো। তারপরেও কিছু কথা শুনেছিলুম, কোনো জবাব করিনি। আমাদের মধ্যে একটা বাঁধা ঝগড়া ছিল, কোনোদিন যার শেষ হলো না। সে কথা বলছি। উমেশ ছিল চালাক লোক। বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাঁটা কাটা নানা রঙের রেশমের ফালি জলের দরে কিনে আনতো। তার সঙ্গে নেটের টুকরো আর খেলো লেস মিলিয়ে মেয়েদের জামা বানানো হতো। কাগজের প্যাকেট খুলে সাবধানে মেলে ধরতো মেয়েদের চোখে, বলতো এই হচ্ছে আজকের দিনের ফ্যাশন। ওই মন্ত্রটার টান মেয়েরা সামলাতে পারত না। আমাকে কি দুঃখ দিত বলতে পারিনি। বারবার অস্থির হয়ে আপত্তি জানিয়েছি। জবাবে শুনেছি জ্যাঠামি করতে হবে না। আমি বউ ঠাকুরনকে জানিয়েছি এর চেয়ে অনেক ভালো, অনেক ভদ্র সেকেলে সাদা কালো পেড়ে শাড়ি কিংবা ঢাকাই। আমি ভাবি আজকালকার জর্জেট জড়ানো বৌদিদিদের রং করা পুতুল করা রূপ দেখে দেওরদের মুখে কি কোনো কথা সরছে না? উমেশের সেলাই করা ঢাকনি পরা বউ ঠাকুরন যে ছিলেন ভালো, চেহারার উপর এত বেশি জালিয়াতি তখন ছিল না। তর্কে বউ ঠাকুরনের কাছে বরাবর হেরেছি, কেননা তিনি তর্কের জবাব দিতেন না। আর হেরেছি দাবা খেলায়। সে খেলায় তার হাত ছিল পাকা। জ্যোতি দাদার কথা যখন উঠে পড়েছে, তখন তাকে ভালো করে চিনিয়ে দিতে আরো কিছু বলার দরকার হবে। শুরু করতে হবে আরো একটু আগেকার দিনে। জমিদারের কাজ দেখতে প্রায় তাকে যেতে হতো শিলাইদহে। একবার যখন সেই দরকারে বেরিয়েছিলেন, আমাকেও নিয়েছিলেন সঙ্গে। তখনকার পক্ষে ওটা ছিল বেদস্তুর, অর্থাৎ যাকে লোকে বলতো বাড়াবাড়ি হচ্ছে। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন ঘর থেকেই বাইরে চলাচল একটা চলতি ক্লাসের মতো। তিনি বুঝে নিয়েছিলেন আমার ছিল আকাশে বাতাসে চড়ে বেড়ানো মন। সেখান থেকে আমি খোরাক পাই আপনা হতেই। তার কিছুকাল পরে জীবনটা যখন আরো উপরের ক্লাসে উঠেছিল, আমি মানুষ হচ্ছিলাম এই শিলাইদহে। পুরনো নীলকুঠি তখনও খাড়া ছিল, পদ্মা ছিল দূরে। নিচের তলায় কাছারি, উপরের তলায় আমাদের থাকবার জায়গা। সামনে খুব মস্ত একটা ছাদ। ছাদের বাইরে বড় বড় ঝাউ গাছ। এরা একদিন নীলকর সাহেবের ব্যবসার সঙ্গে বেড়ে উঠেছিল। আজ কুঠিয়াল সাহেবের দাবরাব একেবারে থমথম করছে। কোথায় নীলকুঠির জমের দুধ সেই দেওয়ান, কোথায় লাঠি কাঁধে, যেখানে ঘোড়ায় চড়ে সদর থেকে সাহেবরা এসে রাতকে দিন করে দিত। ভোজের সঙ্গে চলতো জুড়ি নৃত্যের ঘূর্ণিপাক, রক্তে ফুটতে থাকতো শ্যাম্পেনের নেশা। হতভাগা রায়তদের দোহাই পাড়া কান্না উপরওয়ালার কানে পৌঁছত না। সদর জেলখানা পর্যন্ত তাদের শাসনের পথ লম্বা হয়ে চলত। সেদিনকার আর যা কিছু সব মিথ্যে হয়ে গেছে। কেবল সত্য হয়ে আছে দুই সাহেবের দুটি গোর। লম্বা লম্বা ঝাউ গাছগুলি দোলাদুলি করে বাতাসে। আর সেদিনকার রায়তদের নাতি নাতনিরা কখনো কখনো দুপুর রাত্রে দেখতে পায় সাহেবের ভূত বেড়াচ্ছে কুঠিবাড়ির পুরো বাগানে। একলা থাকার মন নিয়ে আছি। ছোট একটি কোণের ঘর, যত বড় ঢালা ছাদ তত বড় ফলাও আমার ছুটি, অজানা ভিন দেশের ছুটি। পুরনো দিঘির কালো জলের মতো তার থই পাওয়া যায় না। বউ কথা কও, ডাকছে তো ডাকছেই। উড়ু ভাবনা, ভাবছি তো ভাবছি। এই সঙ্গে সঙ্গে খাতা ভরে উঠতে আরম্ভ করেছে পদ্মে।
সেগুলো যেন ঝরে পড়বার মুখে মাঘের প্রথম ফলনের আমের বোল। ঝরেও গেছে। তখনকার দিনে অল্প বয়সের ছেলে, বিশেষত মেয়ে, যদি অক্ষর গুণে দুছত্র পদ্য লিখত, তাহলে দেশের সমজদাররা ভাবত এমন যেন আর হয় না, কখনো হবে না। সেসব মেয়ে কবিদের নাম দেখেছি, কাগজে তাদের লেখাও বেরিয়েছে। তারপরে সেই অতি সাবধানে 14 অক্ষর মাচিয়ে লেখা ভালো ভালো কথা আর কাঁচা কাঁচা মিল যেই গেল মিলিয়ে, অমনি তাদের সেই নাম মোছা পটে আজকালকার মেয়েদের সারি সারি নাম উঠছে ফুটে। ছেলেদের সাহস মেয়েদের চেয়ে অনেক কম, লজ্জা অনেক বেশি। সেদিন ছোট বয়সের ছেলে কবি কবিতা লিখেছে মনে পড়ে না, এক আমি ছাড়া। আমার চেয়ে বড় বয়সের এক ভাগ্নে একদিন বাতলিয়ে দিলেন, 14 অক্ষরের ছাঁচে কথা ঢাললে সেটা জমে ওঠে পদ্যে। স্বয়ং দেখলুম এই জাদুবিদ্যের ব্যাপার, আর হাতে হাতে সেই 14 অক্ষরের ছাঁচে পদ্মও ফুটল। এমনকি তার উপরে ভ্রমরও বসবার জায়গা পেল। কবিদের সঙ্গে আমার তফাৎ গেল ঘুচে। সেই অবধি এই তফাৎ ঘুচিয়েই চলেছি। মনে আছে, ছাত্রবৃত্তির নিচের ক্লাসে যখন পড়ি, সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু গুজব শুনলেন যে আমি কবিতা লিখি। আমাকে ফরমাশ করলেন লিখতে। ভাবলেন নর্মাল স্কুলের নাম উঠবে জল জ্বলিয়ে। লিখতে হলো, শোনাতেও হলো ক্লাসের ছেলেদের। শুনতে হলো যে এই লেখাটা নিশ্চয়ই চুরি। নিন্দুকরা জানতে পারেনি তারপরে যখন শেয়ানা হয়েছি তখন ভাব চুরিতে হাত পাকিয়েছি। কিন্তু এই চোরাই মালগুলো দামি জিনিস। মনে পড়ে, পয়ারে ত্রিপদীতে মিলিয়ে একবার একটা কবিতা বানিয়েছিল। তাতে এই দুঃখ জানিয়েছিলাম যে সাঁতার দিয়ে পদ্ম তুলতে গিয়ে নিজের হাতের ঢেউয়ে পদ্মটা সরে যায়, তাকে ধরা যায় না। অক্ষয়বাবু তাঁর আত্মীয়দের বাড়িতে নিয়ে গিয়ে এই কবিতা শুনিয়ে বেড়ালেন। আত্মীয়রা বললেন ছেলেটির লেখবার হাত আছে। বউ ঠাকরুনের ব্যবহার ছিল উল্টো। কোনো কালে আমি যে লিখিয়ে হব এ তিনি কিছুতেই মানতেন না। কেবলই খোঁটা দিয়ে বলতেন কোনো কালে বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবো না। আমি মনমরা হয়ে ভাবতুম, তার চেয়ে অনেক নিচের ছাপের মার্কা যদি মিলতো, তাহলে মেয়েদের সাজ নিয়ে তার খুদে দেওর কবির অপছন্দ অমন করে উড়িয়ে দিতে তার বাধ্য। জ্যোতি দাদা ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। বউ ঠাকরুনকেও ঘোড়ায় চড়িয়ে চিতপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেনে বেড়াতে যেতেন। এমন ঘটনাও সেদিন ঘটেছিল। শিলাইদহে আমাকে দিলেন এক টাট্টু ঘোড়া। সে জন্তুটা কম দৌড়বাজ ছিল না। আমাকে পাঠিয়ে দিলেন রথতলার মাঠে ঘোড়া দৌড় করিয়ে আনতে। সে এবড়ো খেবড়ো মাঠে পড়িমড়ি করতে করতে ঘোড়া ছুটিয়ে আনত। আমি পড়ব না, তার মনে এই জোর ছিল বলেই আমি পড়িনি। কিছুকাল পরে কলকাতার রাস্তাতেও আমাকে ঘোড়া চড়িয়েছিলেন। সে টাট্টু নয়, বেশ মেজাজি ঘোড়া। একদিন সে আমাকে পিঠে নিয়ে দেউড়ির ভিতর দিয়ে সোজা ছুটে গিয়েছিল উঠোনে, যেখানে সে দানা খেত। পরদিন থেকে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। বন্দুক ছোড়া জ্যোতি দাদা রপ্ত করেছিলেন সে কথা পূর্বেই জানিয়েছি। বাঘ শিকারের ইচ্ছা ছিল তার মনে। বিশ্বনাথ শিকারী একদিন খবর দিল শিলাইদহের জঙ্গলে বাঘ এসেছে। তখনই বন্দুক বাগিয়ে তিনি তৈরি হলেন। আশ্চর্যের কথা এই, আমাকেও নিলেন সঙ্গে। একটা মুশকিল কিছু ঘটতে পারে এ যেন তার ভাবনার মধ্যেই ছিল না। ওস্তাদ শিকারী ছিল বটে বিশ্বনাথ। সে জানতো মাচানের উপর থেকে শিকার করাটা মরদের কাজ নয়। বাঘকে সামনে ডাক দিয়ে লাগাতো গুলি। একবারও ফসকায়নি তার তাক। ঘন জঙ্গল, সেরকম জঙ্গলের ছায়াতে আলোতে বাঘ চোখেই পড়তে চায় না। একটা মোটা বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে মইয়ের মতো বানানো হয়েছে। জ্যোতি দাদা উঠলেন বন্দুক হাতে। আমার পায়ে জুতোও নেই। বাঘটা তাড়া করলে তাকে যে জুতো পেটা করবো তারও উপায় ছিল না। বিশ্বনাথ ইশারা করলে জ্যোতি দাদা অনেকক্ষণ দেখতেই পান না। তাকিয়ে তাকিয়ে শেষকালে ঝোপের মধ্যে বাঘের গায়ের একটা দাগ তার চশমা পরা চোখে পড়ল। মারলেন গুলি। দৈবাত লাগলো সেটা তার শির দাঁড়ায়। সে আর উঠতে পারলো না। কাঠ কুটো যা সামনে পায় কামড়ে ধরে লেজ ছেড়ে ভীষণ গড়চাতে লাগলো। ভেবে দেখলে মনে সন্দেহ লাগে, কতক্ষণ ধরে বাঘটা মরবার জন্য সবুর করেছিল সেটা ওদের মেজাজে নেই বলেই জানি। তাকে আগের রাত্রে তার খাবার সঙ্গে ফিকির করে আফিম লাগায়নি তো? এত ঘুম কেন?
আরও একবার বাঘ এসেছিল শিলাইদহের জঙ্গলে। আমরা দুই ভাই যাত্রা করলুম তার খোঁজে হাতির পিঠে চড়ে। আখের ক্ষেত থেকে পটপট করে আখ উপড়িয়ে চিবোতে চিবোতে পিঠে ভূমিকম্প লাগিয়ে চলল হাতি ভারী কি চালে। সামনে এসে পড়ল বন। হাঁটু দিয়ে চেপে সুঁড় দিয়ে টেনে টেনে গাছগুলোকে পেড়ে ফেলতে লাগলো মাটিতে। তার আগেই বিশ্বনাথের ভাই চামড়ুর কাছে গল্প শুনেছিলুম, সর্বনেশে ব্যাপার হয় বাঘে যখন লাফ দিয়ে হাতির পিঠে চড়ে থাবা বসিয়ে ধরে, তখন হাতি গাঁ গা শব্দে ছুটতে থাকে বন জঙ্গলের ভিতর দিয়ে। পিঠে যারা থাকে মুড়ির ধাক্কায় তাদের হাত পা মাথার হিসেব পাওয়া যায় না। সেদিন হাতির উপর চড়ে বসে শেষ পর্যন্ত মনের মধ্যে ছিল ওই হাড়গোড় ভাঙার ছবিটা। ভয় করাটা চেপে রাখলুম লজ্জায়। বেপরোয়া ভাব দেখিয়ে চাইতে লাগলুম এদিকে ওদিকে, যেন বাঘটাকে একবার দেখতে পেলে হয়। ঢুকে পড়ল হাতি ঘন জঙ্গলের মধ্যে। এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। মাহুতটাকে চেতিয়ে তোলবার চেষ্টাও করলো না। দুই শিকারী প্রাণীর মধ্যে বাঘের পরেই তার বিশ্বাস ছিল বেশি। জ্যোতি দাদা বাঘটাকে ঘায়েল করে মরিয়া করে তুলবেন, নিশ্চয়ই এটা ছিল তার সবচেয়ে ভাবনার কথা। হঠাৎ বাঘটা ঝোপের ভিতর থেকে দিল একটা লাফ, যেন মেঘের ভিতর থেকে বেরিয়ে পড়লো একটা বজ্রওয়ালা ঝড়ের ঝাপটা। আমাদের বিড়াল কুকুর শেয়াল দেখা নজর। এই যে ঘাড়ে গর্দানে একটা একরাশ মুরদ, অথচ তার ভার নেই যেন। খোলা মাঠের ভিতর দিয়ে দুপুরবেলা রৌদ্রে চলল সে দৌড়ে। কি সুন্দর সহজ চলনের বেগ! মাঠে ফসল ছিল না, ছুটন্ত বাঘকে ভরপুর করে দেখবার জায়গা এই বটে। সেই রৌদ্র ঢালা হলদে রঙের প্রকাণ্ড মাঠ। আর একটা কথা বাকি আছে, শুনতে মজা লাগতে পারে। শিলাইদহে মালি ফুল তুলে এনে ফুলদানিতে সাজিয়ে দিত। আমার মাথায় খেয়াল গেল ফুলের রঙিন রস দিয়ে কবিতা লিখতে। টিপে টিপে যে রসটুকু পাওয়া যায় সে কলমের মুখে উঠতে চায় না। ভাবতে লাগলুম একটা কল তৈরি করা চাই। ছেঁদাওয়ালা একটা কাঠের বাটি আর তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবার মতো একটা হামানদিস্তে নোড়া হলেই চলবে। সেটা ঘোরানো যাবে দড়িতে বাঁধা একটা চাকায়। জ্যোতি দাদাকে দরবার জানালুম। হয়তো মনে মনে তিনি হাসলেন। বাইরে সেটা ধরা পড়ল না। হুকুম করলেন, ছুতোর এলো, কাঠ কোঠ নিয়ে কল তৈরি হলো। ফুলে ভরা কাঠের বাটিতে দড়িতে বাঁধা নোড়া যতই ঘোরাতে থাকি ফুল পিষে কাদা হয়ে যায়, রস বেরোয় না। জ্যোতিদাদা দেখলেন ফুলের রস আর কলের চাপে ছন্দ মিলল না, তবু আমার মুখের উপর হেসে উঠলেন না। জীবনেই একবার ইঞ্জিনিয়ারিং করতে নেমেছিল। যে যা নয় নিজেকে তাই যখন ভাবে, তার মাথা হেঁট করে দেবার এক দেবতা তৈরি থাকেন, শাস্ত্রে এমন কথা আছে। সেই দেবতা সেদিন আমার ইঞ্জিনিয়ারের দিকে কটাক্ষ করেছিলেন। তারপর থেকে যন্ত্রে হাত লাগানো আমার বন্ধ, এমনকি সে তার এসরাজেও তার চড়ায়নি। জীবন স্মৃতিতে লিখেছি, ফ্লোটিলা কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নদীতে স্বদেশী জাহাজ চালাতে গিয়ে কি করে জ্যোতিদাদা নিজেকে ফতুর করে দিলেন। বৌঠাকরুনের মৃত্যু হয়েছে তার আগেই। জ্যোতিদাদা তার তেতলার বাসা ভেঙে চলে গেলেন। শেষকালে বাড়ি বানালেন রাঁচির এক পাহাড়ের উপর।